করছি আজকের সংবাদ। বেলদার সবথেকে জ্বলন্ত সমস্যা হলো বেলদা কেশারি মোড়ের রেলগেটের ওভারব্রিজ নির্মাণ। আর সেই ওভারব্রিজ নির্মাণের ছাড়পত্র দিল রেল। জানা গেছে রেলের পক্ষ থেকে এই ওভারব্রিজ করার জন্য ছাড়পত্র দিয়েছে। এবার রাজ্য সরকার জমি দিলেই ব্রিজের কাজ শুরু হবে দ্রুত। এলাকার বিধায়ক বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার যৌথ উদ্যোগে সার্ভে করার পরে বর্তমানে কাজটি শুরু হওয়ার পথে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে যে জমি চাওয়া হয়েছে তা দ্রুত সম্পন্ন হবে। কয়েক মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে বলে দাবি বিধায়কের। উল্লেখ থাকে, বারে বারে গেট পড়ে থাকায় গেটেই মানুষের মৃত্যু হচ্ছে। আবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় শিশু প্রসব হয়ে যাচ্ছে। আর এর জন্য দায়ী করা হচ্ছে বর্তমান সরকারকে। কিন্তু আগের সরকার সংসদ সবই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানিয়ে গেলেও তখন কোনো কিছু প্রতিবাদ তেমনভাবে জোরালো ছিল না। আর যারা বলেছেন তাদের আন্দোলন হচ্ছে, তারা কিন্তু সঠিক জায়গায় চিঠিটা পৌঁছাতে পারেননি এতদিন ধরে। তবে বিধায়কের বক্তব্য, এই সমস্যা যাতে দ্রুত মেটানো যায় সেই চেষ্টা তিনি করে যাবেন। আগে আমার কাছে ফোন এলো, যেটা আমাদের একটা জ্বলন্ত সমস্যা দীর্ঘ সময় ধরে রেলগেটের যে সমস্যা ছিল, যে এখনই আমাকে সিনিয়র ডিএম রেলওয়ে তিনি ফোন করে বললেন যে রেল থেকে আমরা ফাইলটা ছেড়ে দিয়েছি। ওভারব্রিজের যে রেলের ফাইলটা, সেই ফাইলটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবারে বাকি শুধু জমি অধিগ্রহণের জন্য ডিএমের কাছে আসবে। তো এটা আমি দ্রুততার সঙ্গে আমরা করব। এটা একটা ভালো খবর আজকে আমার কাছে এবং সমগ্র বেলদাবাসীর কাছে, যে কাজটা অত্যন্ত দ্রুততার সঙ্গে এগোবে। সরকারি জায়গা দখল করে রাখার অভিযোগ উঠল বেলদার এক ব্যক্তির বিরুদ্ধে। আর সেই জায়গা দখল নিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জানা গেছে, দেউলি মৌচায় খাস প্রায় 140 ডিসিমিল জায়গা বেলদার কল্যাণ ত্রিপাঠী দখল করেছিলেন। তিনি সেই জায়গা কিনেছিলেন বলে দাবি করেন। তবে সেই জায়গা সরকারি খাতায় কলমে খাস থাকায় বুধবার নারায়ণগড় ভূমি দপ্তরের বিএলআরও সহ ভূমি কর্মাধ্যক্ষ অনাদি বাড়ি গিয়ে এলাকায় সরকারি বোর্ড লাগান। বিএলআরও জানান, সরকারি কাজের জন্য ভালো জায়গা পাওয়া গিয়েছিল না, তাই যে সমস্ত জায়গা সরকারি রয়েছে তার খুঁজে বের করা হচ্ছে। এই জায়গায় পরবর্তীকালে কোনো সরকারি অফিস বা মহকুমা অফিস হলে জায়গার প্রয়োজন, তাই সরকার তা অধিগ্রহণ করল। যদিও এই জমিতে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছিলেন কল্যাণ ত্রিপাঠী বলে জানা গেছে। খাওয়াবে আর কি, 1.5 কোটি টাকার জায়গা, 144 আয় না খাইতে যাবো না, আয় না খাইতে যাবো না, খাওয়াবে আর কি, 1.5 কোটি টাকার জায়গা, 144 লাগানো হলো। কত জায়গা এটা? এটাতে আছে 1 একর 44 শতক জায়গা। তার মধ্যে আমরা মোটামুটি 1 একর 29 শতক জায়গা এখানে ফি হিসাবে পাচ্ছি। তা এটা আমাদের অনেক আগে থেকে ওই পরিকল্পনা ছিল যে বিভিন্ন রকম সরকারি প্রকল্পের ক্ষেত্রে আমরা জায়গা ঠিকমতো খুঁজে পাই না, বা বিভিন্ন জায়গায় মানে সরকারি যে জায়গাগুলো আছে সব জায়গায় যদি আমরা যাই দেখতে পাই যে সব এনক্রোচমেন্ট হয়ে আছে, কেউ না কেউ সেখানে দখল করে বসে আছে। যে কারণে কোনো একটা সরকারি প্রকল্পের জন্য যখন জায়গা আমার কাছে চাওয়া হয় বা দেওয়ার কথা বলা হয়, তখন আমরা সেভাবে দিতে পারি না, বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হয়। তা এটা আমাদের এমনি সরকারিভাবে নির্দেশও আছে যে যেখানে আমাদের সরকারি জায়গা আছে সেগুলোকে এনক্রোচমেন্ট ফ্রি করার জন্য। তা এটা আমি আমাদের ভূমি কর্মাধ্যক্ষ সাহেবকেও জানিয়েছিলাম এবং এটা ওনার মাথায়ও ছিল। তা আজকে সেরকম একটা
জায়গা পাওয়া গিয়েছে, যেটা আমরা এনক্রোচমেন্ট ফ্রি করতে পারলাম আর কি। এটা খুব ভালো লাগছে, যেটা আমাদের পরবর্তীকালে আমরা কোনো সরকারি প্রকল্প যখন জায়গার প্রয়োজন হবে তখন আমরা এই জায়গাটা। না, দখল কিছু না, আমাদের একটা সরকারি সম্পত্তি ছিল 1 একর 44 ডিসমিল জায়গা ভেস্টলে, সেই জায়গাটা বেদখল হয়ে যাচ্ছিলো শুনছিলাম। তার জন্য আমরা ভূমি দপ্তর থেকে আমরা উদ্যোগ নিয়ে সেখানে আমরা বোর্ড লাগিয়ে যাতে এই সম্পত্তিতে কেউ যাতে দখল করার উদ্যোগ না নেয়, এবং যেহেতু এটা ভেস্ট সম্পত্তি, পরবর্তী সময় আপনারা এখানে কোনো সরকারি প্রকল্পের কোনো কাজ হতে পারে, বিশেষ করে বেল্লাতে অনেক আগামী দিনে হয়তো মহকুমা হতে পারে, পৌরসভা হবে, ভেস্ট ল্যান্ড যদি বেদখল হয়ে যায় তাহলে কাজ করতে অসুবিধা হবে। তাই আমরা পঞ্চায়েত সমিতি এবং আমরা গ্রাম পঞ্চায়েত, কত জায়গা আছে মোট আছে 1 একর 44 ডিসমিল জায়গা। কে দখল করে রাখছে? দখল কেউ একজন দখল করে রেখেছিলেন, ওই খুঁটি দিয়ে দেখলাম বেড়া করে রেখেছেন, এবং এখানে দেখলাম গাছ লাগানোর করেছেন ওই কল্যাণ ত্রিপাঠী নামক একজন শিক্ষক। এখন আমাদের বক্তব্য হচ্ছে ভেস্ট সম্পত্তি কখন কেনা বেচা যায় না। তিনি যদি কিনে থাকেন অবৈধভাবে, তিনি বহুদিন থেকে চেষ্টা করেছেন, তিনি রেকর্ড কারেকশনের জন্য, রেকর্ড কোনোভাবেই কারেকশন হয়নি, যেহেতু এটা সরকারি সম্পত্তি ভেস্ট ল্যান্ড। যদি চ্যালেঞ্জ করা থাকে, যিনি এই সম্পত্তির পূর্বে মালিক ছিলেন, বিগ রায়তি ছিলেন, তিনি চ্যালেঞ্জ করবেন, কিন্তু তিনি কিনে কেন চ্যালেঞ্জ করবেন? ভেস্ট সম্পত্তি কিনেছেন, তার দায়িত্ব উনার, উনি কার কাছ থেকে কিনেছেন, কীভাবে কিনেছেন, তার দায়িত্ব তো ভূমি দপ্তর নেবে না বা পঞ্চায়েত সমিতি নেবে না। আমাদের সরকারি সম্পত্তি সরকারিভাবে ব্যবহৃত হবে, সরকার উদ্যোগ নেবে তার বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন সরকারি অফিস করার জন্য, কি আমাদের জল মিশন প্রকল্প পারে, বিভিন্ন এসডিপি অফিস হতে পারে, কি পরবর্তী সময় বেল্লাতে যদি এসডিওর অফিসের প্রয়োজন, জায়গায় যদি না পাই আমরা এই জায়গায় এসডিও অফিসও করতে পারি, বিভিন্ন কাজে আমরা লাগাই। পথ দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। জাতীয় রাজ্য সড়ক জুড়ে প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধুই দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বুধবার বেলদা, জোড়াগেড়িয়া ও দাঁতন থানা এলাকায় একের পর এক দুর্ঘটনায় আহত হলেন প্রায় 10 জন। তাদেরকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মূলত বাইক চালকের দাপাদাপিতে এই সমস্ত দুর্ঘটনা ঘটছে। জানা গেছে, এই দিন দুপুরে বেলদা কেশারী রাজ্য সড়কে হাসপাতালের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে 3 জন আহত হন। তাদেরকে প্রথমে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে দুজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটে এই দিন দুপুরে বেলদা এগরা রাজ্য সড়কের শাউরির কাছে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে 3 জন আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে এগরা ও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর ঘটনাটি ঘটে সেই দাঁতন থানার মনোহরপুর বাসস্ট্যান্ডে। জানা গেছে, পুরী থেকে সপরিবারে মেচেদা ফিরছিলেন। 4 চাকায় মোট 5 জন যাত্রী ছিলেন। মনোহরপুর বাসস্ট্যান্ডের কাছে একটি কন্টেনার সাইড দিতে গিয়ে সজোরে 4 চাকায় ধাক্কা মারে, আর 4 চাকার চালক নিয়ন্ত্রণ করতে না পেরে পাশে ডিভাইডারে ধাক্কা মারে। পাশে থাকা একটি বাইকেও ধাক্কা লাগে। এরপরে কন্টেনারটি চম্পট দেয়, তবে গাড়িতে থাকা সবাই সুস্থ রয়েছেন। বারে বারে জাতীয় রাজ্য সড়কে যেভাবে দুর্ঘটনা ঘটছে, এরপরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে বাইক চালকদের প্রতি। বিশেষ করে প্রতিনিয়ত দামি দামি বাইক নিয়ে দাপাদাপি করাই এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত। গাড়ি ধরছে না, ধরেনি টোটো কে টোটো আর এই যখন ঘুরে যায় কি করবে? উপায় নাই, সে তো আবার পার্টি খাইতে পারে। আমি তো ঢুকছিলাম, আমি ঢুকেছি, তারপর আমার দেখলাম পিছনে কলেকশন হলো, গাড়ি পুরো ঘুরিয়ে মারতে নিয়ে চলে আসে। হ্যাঁ, সামনে জায়গাটা ছিল সেটা তো দেখে পার্টি বুঝতে পারেনি।
45 হবে, 45 মিনিট হবে। বিধায়ক তহবিলের টাকায় বেলদার ব্যবসায়ী সমিতির হাতে তুলে দেওয়া হলো একটি অ্যাম্বুলেন্স। আর এই অ্যাম্বুলেন্স পেয়ে খুশি বেলদার ব্যবসায়ী। উল্লেখ থাকে, বেলদা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বিধায়ক সূর্যকান্ত অট্টের কাছে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার কথা বলেছিলেন। সেই মতো তার বিধায়ক তহবিলের প্রায় 14 লক্ষ টাকা ব্যয় এই বাতানুকূল অক্সিজেন সহ একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিলেন বুধবার নারায়ণগড় বিডিও অফিসের সবুজ ফিতে কেটে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। এছাড়া হাজির ছিলেন বিডিও কৌশিক প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি উষা ঘোড়াই সহ ব্যবসায়ী সমিতির কর্তারা। ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ জৈন প্রথম অ্যাম্বুলেন্স চালিয়ে উদ্বোধন করেন। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে এটি থাকবে, আর এর পরিচালনা করবেন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে রতন মাইতি বলে জানা গেছে। সাইরেনটা বাজা খুশি পাইনি ভাইয়া বড়টা না ছোটটা? সম্মানীয় সূর্যকান্ত অট্ট মহাশয় আমাদের এই এলাকার সমস্ত মানুষের বিশেষ করে চিকিৎসার সুবিধার্থে আমরা বিভিন্ন সময় এই এলাকার মানুষ অ্যাম্বুলেন্সের জন্য সমস্যায় পড়েন। রুগীকে নিয়ে অন্যত্র হসপিটাল কিংবা নার্সিংহোমে অন্যত্র চিকিৎসা করতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার জন্য সেই অসুবিধার কথা ভেবে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক একটি অ্যাম্বুলেন্স তার বিধায়ক তহবিল থেকে তিনি বরাদ্দ করেছেন। সেই অ্যাম্বুলেন্সটি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা টেন্ডার করে এই অ্যাম্বুলেন্সটি আমরা আয়োজন করেছি। আজকে আমাদের বেলদা বিএফটিও, বেলদা ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন যে আছে, বেলদা ব্যবসায়ী সংগঠন, সেই সংগঠনের হাতে এই অ্যাম্বুলেন্সটি আজকে তুলে দেওয়া হবে। ওনারা ওই অ্যাম্বুলেন্সটি পরিচালনা করবেন এবং পাবলিক পরিষেবার জন্য তারা সেই কাজটা করবেন। তো আজকের এই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি সম্পাদক চাবি দুটোই দাও না। ঠিক আছে, থ্যাংক ইউ। দিলীপদা কি তাহলে পাকা দেবে না? দিলীপদা একবারে পার্মানেন্ট থাকবে। আমরা আস্তে আস্তে যাবো, সবাই বেরিয়ে যাবো। হ্যান্ড ব্রেকটা আছে, হ্যান্ড ব্রেকটা পূরণ হলো, আজকে অ্যাম্বুলেন্স পেলো। মানে কেন অ্যাম্বুলেন্স হঠাৎ করে আপনি দেওয়ার মানসিকতা করলেন কেন? না, এই অ্যাম্বুলেন্স বেলদা একটা সুপার ফেসিলিটি হসপিটাল, এখানে 5-6টা অ্যাম্বুলেন্স আছে। পেশেন্ট পার ডে ভর্তি হচ্ছে প্রায় মিনিমাম 50-60 জন, 100 জন প্রতিদিন এখানে বেডে তারা অ্যাডমিট হয়। অনেক সময় অ্যাম্বুলেন্সের সমস্যা দীর্ঘ সময় ধরে আছে এখানে। তো সেই সমস্যা আমার কানেও পড়ে। আমরা পঞ্চায়েত সমিতি এবং আমি নিজে আমরা একটা আলোচনা করেছিলাম যে এই সমস্যা থেকে কী করে সুবিধা দেওয়া যায়, সমস্যা থেকে যাতে মানুষ সুবিধা পায়। তো সেই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পঞ্চায়েত সমিতি সরাসরি ব্যবসায়ী ফেডারেশনকে অ্যাম্বুলেন্সটা দিতে পারে। আইনকে সামনে রেখে সেরকম একটি সিদ্ধান্ত নিয়ে আজকে তারা হ্যান্ডওভার হবে।
এই অ্যাম্বুলেন্স নারায়ণগড় ব্লক জুড়ে যা চলবে না গোটা গোটা নারায়ণগড় ব্লক কেন, সব সর্বত্র যেখানে মানুষের প্রয়োজন হবে সেখানেই যাবে। আগামী দিনে আর কোনো পরিষেবা দেওয়ার কোনো ইয়ে আছে না? না না, একটা উল্লেখ ঝাড়গ্রামের শালবনী এলাকার বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয় বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় যখন স্কুল চত্বরে দেখা যায় একটি বুনো হাতিকে। স্থানীয়দের কাছে রামলাল নামে পরিচিত এই হাতিটি মূলত আম খাওয়ার লোভে চলে আসে স্কুলের মধ্যে। সকালবেলা স্কুলে এসে পড়ুয়া ও শিক্ষকরা দেখতে পান আম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে বিশাল দেহী হাতিটি। তার উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়ে সকলে। যদিও ভয়কে উপেক্ষা করে কোনো মতে সকলের প্রার্থনা সেরে স্কুলে ঢুকে যায় শিক্ষক ও ছাত্রছাত্রীরা। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত স্কুলে পৌঁছে রামলালকে নিরাপদে বাইরে নিয়ে যান। এরপরেই স্বস্তি ফিরে স্কুলে এবং শুরু হয় স্বাভাবিক পঠন পাঠন। স্থানীয় সূত্রে জানা গেছে এর আগেও একাধিকবার এই হাতিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। বন দপ্তর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গেছে। কঠিন ছানা তোরা স্পটে পেয়েছি বেশি ঘুমাচ্ছি দেখতে পেয়েছো রামলালের ছবি জাস্ট এই লাঠিটা একটু পরে একটু পরে আবার তোরা লাভ আছে 1 বস্তা 5 বস্তা বেচবি। সমস্যা সমস্যা হচ্ছে বাচ্চা 9:30 এই 10:30 11টা বাজছে, এই সময় বাচ্চা সব স্কুলে আসছে। তো আসার সময় আমি যাচ্ছিলাম, দেখি হাতি ভেতরে বাউন্ডারির ভেতরে হাতি। তো এইভাবে থাকলে জঙ্গলমহল মানে নামি জঙ্গলমহল আর পুরো সবই হাতির এইভাবে কি আর পড়াশোনা বা ইয়ে হয়? আতঙ্কিত হচ্ছেন কি? আতঙ্কিত হবেন না, এইসব বাচ্চা যারা আসছে রাস্তায় সব সময়, শুধু এক সময় নয়, দিন রাত্রি সব সময়। তাহলে এই মুহূর্তে কি পঠন পাঠন কি বন্ধ রয়েছে? পঠন পাঠনই তো বন্ধ আছে, সব বাচ্চা বাইরের দিকে
ঘোরাঘুরি করছে, ছোটাছুটি করছে, হাতি দেখে আতঙ্কিত হচ্ছে। আপনার নাম? আমার নাম জয়ন্ত মাহাতো। হ্যাঁ, কখন? এক্ষুনি কটা হাতি? 4টা। কি করছিল? রোড পাইলাইলো আর দিয়ে দিয়ে বাগান দিয়ে চলে গেল। এই সামনে স্কুল আছে না? স্কুল একটা আছে, আছে শিক্ষায়তন স্কুল একটা আছে ভেতরে। ভিতরে। আপনারা আতঙ্কিত হচ্ছেন, হ্যাঁ ভয় পাচ্ছেন? হ্যাঁ। কি নাম আপনার? রূপচাঁদ। কোলাঘাটের বলাকা মঞ্চে সরকারি সভায় কর্মশ্রী প্রকল্পে কাজ ঠিকমতো হচ্ছে না, অভিযোগ তুললেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব কুচ্ছাইত। সঙ্গে উপস্থিত শাসক দলের জনপ্রতিনিধিরা চিৎকার ও চেঁচামেচি শুরু করে দেন। সভায় তখন উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন, মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী শিউলি সাহা, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি সহ একাধিক আধিকারিক। তবে বৈঠকে গন্ডগোলের অভিযোগ মানতে চাননি মন্ত্রী শিউলি সাহা। তিনি বলেন, সব প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন, সকলেই আগে বলার চেষ্টা করছেন, যে কারণে গন্ডগোল হয়েছে, এর চেয়ে বেশি কিছু নয়। সবার আবহাওয়াটা নষ্ট করবেন না, একটু কি এজেন্ডা? লাস্টের যে কর্মশ্রী প্রকল্প সেটা নিয়ে নাকি দেখুন, সময় হয়ে গেছে। এমনি বর্ষা বাদলের দিন, বাজ পড়ছে, বর্ষা হচ্ছে, ঝড় হচ্ছে। আমার মন্ত্রী পূর্ণমন্ত্রী তখনও বলেননি, সবারটা শুনেছি। স্ট্যাটাস ডিএম সাহেব দিয়ে দিয়েছেন কর্মশ্রী নিয়ে, বলেছে যে নাকি আলোচনা হয়নি। অলরেডি স্ট্যাটাসটা হাতে বইতে পৌঁছে দিয়েছেন। কর্মশ্রী প্রায় 11 অনেকগুলো ডিপার্টমেন্টকে ইনভলভ করে কাজ করাচ্ছে। 100 দিনের কাজের টাকা তো বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমার মুখ্যমন্ত্রী অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে এর সঙ্গে যুক্ত করে কর্মশ্রী কাজ চলছে। সরকারের বিরুদ্ধে দ্বিচারিতা করবার জন্য এখানে সভাতে জনপ্রতিনিধিকে আহ্বান করা হয়েছিল। এটি একটি সরকারি সভা। এই সরকারি সভাতে এখানকার রাজ্যের মাননীয় মন্ত্রীরা তারা যেভাবে সংবিধান বহির্ভূতভাবে সংবিধানের কথা না বলে যেভাবে পার্টিবাজি করে গেলেন, তার আমরা তীব্র ধিক্কার জানাই। এখানে কেন্দ্র সরকারকে বিরুদ্ধে বঞ্চনার কথা বলা হয়েছে, অথচ আমরা তথ্য তুলে ধরে বলেছি এই রাজ্যে 15 এফসিতে যে কাজ করা হচ্ছে, 5th এফসিতে যে কাজ করা হচ্ছে, সেই কাজে যে সকল ম্যান্ডেজের নাম করে কর্মশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্তকরণ করা হয়েছে, এদের কেউই টাকা পায় না। এই তালিকা যখন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সাবজেক্টের উপরে দাঁড়িয়ে মন্ত্রী মহোদয় এই বিষয়ের উপরে কোনো উত্তর না দিয়েই সভার কাজ শেষ করেছেন। স্বাভাবিক কারণে আমরা এই সভার সাফল্য না দেখে আমরা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীত ভাব আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। চিৎকার হচ্ছিল আমরা এই কর্মশ্রী প্রকল্প, দেখুন এখানে এই প্রকল্প 15 এফসিতে কাজের একটা প্রকল্প। এখানে যে সংখ্যক টেন্ডার দেওয়া হয়, এর এগেনস্টে যে ওয়ার্ক অর্ডার প্রধানরা দেন, সেই ওয়ার্ক অর্ডারে কম্প্যাক্ট অর্ডার দেওয়া হয়। সেখানে কর্মশ্রী প্রকল্পে মেটেরিয়ালসের পাশাপাশি কম্প্যাক্টের মাধ্যম যে লেবারদেরও কাজ করার কথা, যেখানে কোনো পেশালি কোনো রূপ কোনো কর্মশ্রী প্রকল্প বলে কিছু নেই, সেখানে ভুয়ো প্রকল্পের নাম করে নাম তোলা হচ্ছে, তার এগেনস্টে মন্ত্রী কোনো উত্তর দিলেন না। এই নিয়ে বিরোধী দলের আমরা যারা বিরোধী দল, আমরা মন্ত্রীর কাছে সদর্থক উত্তর চাইছিলাম। তখন এই উত্তর দেওয়া তো দূরের কথা, শাসক দলের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। 100 দিনের টাকা না পাওয়ার মূল কারণ রাজ্য সরকার যথোপযুক্তভাবে উত্তর দিতে পারেননি, তার তথ্য পরিবেশন করতে পারেনি, তাই টাকা পাননি। স্বেচ্ছায় কেন্দ্র সরকার টাকা দেয়নি, কেন টাকা পায়নি আমরা প্রশ্ন করতে চাই রাজ্য সরকারকে। তাই এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আমার নাম বামদেব কুচ্ছাইত, আমি পূর্ব মেদিনীপুর জেলা কি বালি
যে ঝড় বৃষ্টি যায় মানে ঝাড়েশ্বরপুর বালিদাপড়া গ্রামে একটি গাছের উপরে বাজ পড়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। এর লোকের সমাগম দেখা এটাই 4টার দিকে। আপনার নামটা? লালটু বাসুরি। এটা ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? ঝাড়েশ্বরপুর বালিদাপড়া। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।